নমস্কার। এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলতে চলেছি সেটি হচ্ছে তিন বন্ধুর গল্প। তিন বন্ধুর গল্প বলার পেছনে কিন্তু অন্য একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। আগে তিন বন্ধুর এই গল্পটা আপনাদের একটু শুনতে হবে, শুনলে বুঝবেন। তিন বন্ধু কে কে? তিন বন্ধু হচ্ছে হতভাগা হাবুল, মনমরা মন্টু, বুদ্ধিজীবী বাবুল। তাদের সঙ্গে আরেকটা বন্ধু পরে এসে জুটবে, সে হচ্ছে কিংবদন্তি কার্তিক। তিন বন্ধু হচ্ছে প্রধান, তিন বন্ধুর গল্প কিন্তু আবার বলছি, তিন বন্ধু হাবুল, মন্টু আর বাবুল। এদের পরবর্তীকালে নামের সঙ্গে একটা করে উপমা জোড়া হয়েছিল। কিভাবে জুড়েছিল সেটাও আমি কিন্তু বলবো। সেই উপমাটা কি সেটাও আজকে শুনুন। হাবুলের নামের আগে হতভাগা, এই উপমাটা জোড়া হয়েছিল। মন্টুর নামের আগে মনমরা মন্টু, এটাও জোড়া হয়েছিল। আর কার্তিকের নামের আগে কিংবদন্তি কার্তিক, এটাও জোড়া হয়েছিল। আর একটা বন্ধু আছে যে এই ঘটনাগুলোর সমস্ত এই যে উপমাগুলো জুড়েছিল, তার নাম হচ্ছে বুদ্ধিজীবী বাবুল। ঘটনাটা এবার শুনুন। আরে এই ছেলেটি এতটা হতভাগা, কি বলবো, যেখানেই হাত দেয় সেখানেই হাত পড়ে। কি এমন করলে কি করে বাঁচি বলুন দেখি? এমন করলে কি বাঁচা যায়? কার কথা বলছি? আরে আরে কার কথা বলছি সেটা শোনো। আরে আমাদের হরেনের ছেলে, ওই যে হতভাগা হাবুল, তার কথাই বলছি আমি। হতভাগা হাবুলের কথাই বলছি। এখন তো গাঁয়ে কেউ হাবুলের খোঁজ জিজ্ঞেস করে, কোন হাবুল? হাবুলের কথা বললেই বলবে কোন হাবুল? ওই হতভাগা হাবুল, ওই তো। ও গাঁয়ের ওই শেষ মাথায় যে বট গাছটা আছে, ওর নিচে খোঁজ করুন, ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন হতভাগা হাবুলকে। গাঁয়ের শেষ মাথায় যে বট গাছটা আছে, ওখানে যান, পেয়ে যাবেন। এই তো সেদিন শহর থেকে একজন এসে পাড়ার মনমরা মন্টুর কাছে হাবুলের ব্যাপারে খোঁজ করছিল। মনমরা মন্টু তো সাপ বলে দিয়েছে, ওসব যার তার খোঁজ খবর এখন সে রাখে না। এই মনমরা মন্টু এখন আর সে সব যার তার খোঁজ রাখে না। লোকটি শেষমেশ গাঁয়ের ওই চাকরিহারা বুদ্ধিজীবী বাবুলকে জিজ্ঞাসা করলো। তখন সে বাবুল বলল, হতভাগা হাবুলকে এখন কোথায় পাওয়া যাবে জানেন? গাঁয়ের শেষ মাথায় ওই যে বট গাছটা আছে, ওই বট গাছের নিচে আপনি যান, ওখানে হতভাগা হাবুলকে আপনি পেয়ে যাবেন। যাই হোক, হাবুলের 55 বছর। কেন এরকম নাম হয়েছে এটাও আমি পরে বলবো। লোকটি শেষমেশ ওই গাঁয়ের ওই চাকরিহারা বুদ্ধিজীবীর কাছে গিয়ে জানার পর, চাকরিহারা বুদ্ধিজীবী বাবুলের কাছে গিয়ে জানার পর, সে তখন সেখানে লোকটি গেল হাবুলের কাছে। শেষমেশ জানা গেল কি, ওই লোকটি হাবুল, হতভাগা হাবুলের 55 নম্বর প্রেমিকার সাধভক্ষণের নেমন্তন্ন করতে এসেছে। আরেকটু আমি গুছিয়ে বলি, ওই লোকটি হাবুলকে কেন খোঁজ করছে না, ওই লোকটি হাবুলের 55 নম্বর প্রেমিকার সাধভক্ষণের নেমন্তন্ন করতে এসেছে। লোকটি ওই মতাল মদাইয়ের আমবাগানে গিয়ে নিজে মুখে হতভাগা আবুলকে গিয়ে নেমন্তন্ন করে গেছে। এই মন্টু, হাবুল আর বাবুল তিনজনেই কিন্তু অভিন্ন হৃদয়ের বন্ধু। তিনজনেই গাঁয়ের প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছে। ক্লাস 12-এ উঠে হাবুলের প্রথম প্রেমিকা হরিদাসী যখন তাকে প্রথম ছ্যাঁকাটা দেয়, তখনই তার উপলব্ধি হয় এসব পড়াশোনা করে বিশেষ লাভ হবার নয়, তার চেয়ে বরং দুদিনের জীবন একটু আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেওয়াই ভালো। সেই উপলব্ধি থেকেই সে আর স্কুল মুখ হয়নি। তখন হাবুল নিজেই পাড়ার সকলের কাছে বলতো তার ভাগ্য নাকি খুবই খারাপ, নইল অমন স্কুল পালিত প্রেমিকা তাকে ছেড়ে অন্যের প্রেমে পড়তে চলে যায়। কেন প্রময় পড়বে? একথা পাড়ার একমাত্র বুদ্ধিজীবী বাবুলের কাছে যখন সে বলল, তখন সে বলল, সত্যিই তো, তুই দেখছি হতভাগা রে, তুই একটা হতভাগা। এই সেই থেকেই এই হাবুলের নামের আগে এই হতভাগা শব্দটি, উপমাটি জুড়ে গেল। হাবুলের বাবা হরেন দাস অনেক বুঝিয়ে সুঝিয়েও কাজ না হয় হাল ছেড়ে দেয়। হরেনবাবু বর্তমানে আর বেঁচে নেই, তিনি স্বর্গে চলে গেছেন।
সেখান থেকেই জানি না তিনি আর কত কি দেখছেন, আর কত খোঁজ রাখা যায় বলুন তো, এটাও একটা সমস্যা। উনি ওপর থেকে আর কত খোঁজ রাখবেন। যাই হোক, মন্টু কিন্তু তখনও মন মরা হয়নি। হাবুল হতভাগা হয়ে স্কুল ছাড়ল। মন্টু কিন্তু তেমন ছেলে নয়, তার প্রেমিকা পাড়ারই মলি। সে তো মন্টুকে বলেছে বয়সটা শুধু 18 হতে দাও, তারপর পালিয়ে গিয়েই আমরা দুজনে বিয়ে করে ফেলবো। তুমি শুধু একটা সিঁদুর কৌটো আর একটা লাল রঙের বেনারসিটা কিনে রেখে দিও। মন্টু বাবার দেয়া উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলো না, সেই টাকা দিয়ে সে লাল বেনারসি আর সিঁদুরের কৌটো কিনে রেডি হয়ে থাকলো। মন্টুর বাবা মদন এ কথা জানতে পেরে ছেলেকে ত্যায্যপুত্র করবেন বলে ঠিক করে রাখলেও শেষমেশ ওই বুদ্ধিজীবী বাবুলের পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পর সিদ্ধান্ত বাতিল করলেন। যাই হোক, মন্টু পড়াশোনা ছেড়ে গ্রামেই মাসির বাড়িতে গিয়ে বসবাস শুরু করলো। একদিন গ্রামের সরকার পাড়ায় মলিদের বাড়ির সামনে হইচই শুনে সেখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছেন যে কেন এরকম সব চিৎকার করছে কেন। একজন বলল, গত রাতে মলি নাকি নাইটি পরে তার প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে। মলি নাকি নাইটি পরে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এ কথা শুনে মন্টুর তো খুব মন খারাপ হয়ে গেল। সে মনে মনে বলল, যদি নাইটি পরেই তোর দ্বিতীয় প্রেমিকের সঙ্গে পালাবি, তাহলে আমাকে প্রেমিকের সঙ্গে পালাবি, তাহলে আমাকে দিয়ে শাড়িটা কেনালি কেন? এই শাড়িটা এই যে বেনারসি শাড়িটা আমাকে দিয়ে কেনালি কেন? আমি অযথা পড়াশোনাটা ছেড়ে দিলাম, মাসির বাড়িতে পড়ে আছি। যাই হোক, এই ঘটনাটা ঘটার পর থেকে শিক্ষা নিয়ে সে তখন বুদ্ধিজীবী বাবুলকে বলল। বুদ্ধিজীবী বাবুল তখন মন্টুর বাবা মদনকে বললেন, ইস, ছেলেটা ভীষণ মনমরা হয়ে রয়েছে দাদা, ছেলেটার দিকে একটু নজর দিন। সেই থেকেই ওই ছেলেটার নামের আগে উপমাটা জুড়ে গেছে যে মন মরা মন্টু। এই মন মরা শব্দটি সেই থেকেই তার নামের আগে জুড়ে যায়। এখন সে গায়ে একটু মন মরা মন্টু নামেই বিখ্যাত হয়ে সেই হতভাগা হাবুল, মনমরা মন্টু আর কিংবদন্তি কার্তিক এখন মাতাল মাধাইয়ের বামবাগানে গাঁজার ঠেক খুলেছে। মাধাই এখনো বেঁচে নেই, কিন্তু এই তিনজন তার অপূর্ণ কাজের ধারা এগিয়ে নিয়ে চলেছে তরতর করে। আমাদের গাঁয়ে বুদ্ধিজীবী বাবুলও বসবাস করেন, তিনি এইসব নামটামকরণ করে থাকেন। আমি জানি আপনারা এখন বলবেন যে কার্তিক কি করে কিংবদন্তি হলো। এটা তো জানতে চাইবেন যে কার্তিক কি করে কিংবদন্তি হলো। আচ্ছা, ঠিক আছে, চলুন এই নামকরণের বিষয়টাও আপনাদের সংক্ষেপে একটু জানিয়ে রাখি। আর এই কার্তিক MA পাস করে বিভিন্ন সংস্থায় চাকরির আবেদন নিবেদন করলো, কিন্তু কোনো কাজ হলো না। অগত্যা বাজারে সে সমস্ত খাবারের যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত খাবারের দোকানে বাজারে গেল। গিয়ে বাজারে যত বাজারওয়ালারা বসে আছে, আনাজ বিক্রি করছে, মাছ বিক্রি করছে, খাবারের দোকান আছে, সেগুলো সমস্ত ভিডিও করতে শুরু করলো। তাদের সঙ্গে সে খুব মিশে গিয়ে তাদেরকে নিয়ে সে ভিডিও করলো, এবং সেই ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে আরম্ভ করলো, রিল বানিয়ে। এর থেকে ভালো কামাই হলো। এখন সে একজন বিখ্যাত ফুড ব্লগার। সেই থেকেই আমাদের বুদ্ধিজীবী বাবুল তার নামের আগে কিংবদন্তি শব্দটি জুড়ে দিয়েছেন। সেই থেকেই সবাই জানে যে কিংবদন্তি কার্তিক। সত্যি এটা কিন্তু একটা কিংবদন্তির মতোই কাজই সেরেছে। এখন সে আর চাকরি বাকরি খুঁজছে না, শুধু ব্লগিং করে চলেছে, ভিডিও করছে, রিল বানাচ্ছে আর ছাড়ছে, আর জলের মতো পয়সা এসে তার পকেটে ঢুকছে। এই তো বললাম। এবার আসি বুদ্ধিজীবী বাবুলের কথা। বাবুল কোনো মতে টেনে টুনে বিয়ে পাশ করে পাড়ার একজন নেতা জগা তাকে লাখ 10 টাকা দিয়ে একটা চাকরি বাগিয়ে পাড়ায় পণ্ডিতি পড়িয়ে বেড়ায়। সে লাখ 10 টাকা ঘুষ দিয়ে চাকরিটা বাগিয়েছে। এবার পাড়ায় সবাই তাকে মাস্টার বলেই জানে। এবার মাস্টারিটা সে জোগাড় করেছে, পণ্ডিতি ফলিয়ে বেড়াচ্ছে। তার মাথায় 556 জিবি মেমারি। এই বুদ্ধিজীবী বাবুলের মাথায় 556 জিবি মেমারি। এতদিন বেশ ভালোই চলছিল, সকলে তাকে বেশ মান্যগণ্য করত। পাড়ার একসময় হার্টথ্রব হাবুলের 44 নম্বর প্রেমিকা অন্বেষা সামন্ত,
তাকে সে বিয়ে করে ফেলল। অর্থাৎ হাবুলের যে হার্টথ্রব ছিল, সে তার 44 নম্বর প্রেমিকা অন্বেষাকে সে বিয়ে করে ফেলল। হতভাগা হাবুল সেই হতভাগাই রয়ে গেল, মনমরা মন্টুই রয়ে গেল। কিংবদন্তি কার্তিক বন্ধু হলেও চাকরি পালানোর সঙ্গে আর তা চাকরি হয়ে যাওয়ার পর তার মেলামেশা করতো না। এখন এইবার খপ্পরে পড়েছে বুদ্ধিজীবী বাবুল। কিভাবে না, আজ শনিবার সে চাকরিটা হারিয়ে ফেলে সে হতভাগা হাবুলের ডেরায় চলে এসেছে, সেই বটগাছতলায়। বুঝলেন তো কেন এসেছে? কি বুঝলেন? যদি বুঝে থাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন এটাই বাস্তব, এটাই চলছে। চুপি চুপি আপনাকে জানিয়ে রাখলাম।